বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ডেস্টিনি টুগেদার ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি ওয়াসিম ভুঁইয়া। আর আজকের শো ডেস্টিনি স্টার শো। আপনারা জানেন তো স্টার শোতে আমাদের ধারাবাহিক প্রক্রিয়া, এটা সিলভার, গোল্ড, প্লাটিনাম, পিএইচডিদেরকে নিয়ে আমরা, ডায়মন্ডদেরকে নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হচ্ছি। এরই মাঝে আজকে আমাদের অতিথি, ওনার কাছ থেকে ওনার ডিটেলটা একটু জানবো, দেন আমরা ওনার সাথে কথোপকথন। স্টার শো যেহেতু, ওনার কাছ থেকে আমরা শুনবো। উনিও আমাদের একজন 4 স্টার চিহ্নিত একজন স্টার। তা আসুন ওনার সাথে আমরা পরিচয়টা হই। অভিনন্দন আপনাকে। ধন্যবাদ হাসিম ভাইকে। আপনার পরিচয়টা যদি আজকে একটু দিতেন। ডেস্টিনি আপনার পরিচয়, হ্যাঁ। ডেস্টিনির যে প্রোগ্রাম আপডেট টুগেদার উইল, চ্যানেলের নাম ডেস্টিনি টুগেদার। ডেস্টিনি টুগেদার টুগেদার আর এই শো হলো ডেস্টিনি স্টার শো। তো ধন্যবাদ ডেস্টিনি স্টার শোতে আমাকে আমন্ত্রণ করার জন্য। আমি মোহাম্মদ কামরুজ্জামান খন্দকার, ডেস্টিনির একজন পিএইচডি, থাকি মিরপুরে। আর সেই ডেস্টিনি শুরু থেকেই আমি ডেস্টিনি 2006 সালে কোম্পানিতে জয়েনিং আমার, আর 2010 সালে আমি পিএইচডি। এরপর মাঝখানে যে সময়টা আমরা অতিবাহিত করলাম সেটা তো আমরা সকলেই জানি। তো সবশেষ এই ডেস্টিনির আন্দোলন সংগ্রামের সাথে আছি, ভবিষ্যতেও থাকবো। তো আপনি আজকে আপনার কোন টিমে ছিলেন কামরুজ্জামান ভাই? আমার টিম ছিল প্যারাডাইস অ্যাসোসিয়েট। আপনার আপলাইন, ইমিডিয়েট, ডায়মন্ড? ইমিডিয়েট আপলাইন ডায়মন্ড হচ্ছে ওমর ফারুক রনি ভাই। আপনি কোন অফিস করতেন? আমার অফিস ছিল, নিজেরই অফিস ছিল মিরপুর, মিরপুর 2 নম্বরে। 2 নম্বরের যে বিল্ডিংটা অফিস ছিল, মিরপুর 2 এটা ঢাকা নম্বরে। কত আমাদের ছিল? ওইটা আমাদের সাব অফিস সাব ছিল। অফিস ছিল। আমাদের গ্রেড প্রজেক্টের একটা সাব অফিস ছিল। আমার ডোরা আরডিসি, আইআরডিসি এগুলো সম্পূর্ণ হয়েছিল। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ডেস্টিনি আবারও ব্যবসার ডাক দিয়েছে। হাইকোর্ট অথরাইজ যে বোর্ড, 2022 সালে যে বোর্ড আমরা দেখতে পেলাম, সেই বোর্ড গত 2.5 বছর হয়ে গেল, প্রায় 28 মাস চলছে। তারা এখন ডিসিশন নিচ্ছে ব্যবসা আবার শুরু করবে, এবং হাইকোর্টের অর্ডারে আছে এটা ব্যবসা শুরু করার জন্য। সেক্ষেত্রে আপনি এই সম্ভাবনা কতটুকু দেখেন? দেখেন, আমি যেহেতু শুরু থেকেই এই সম্ভাবনার সাথেই ছিলাম আন্দোলন সংগ্রামে। তো যখন হাইকোর্ট এই রায় দেয়, ওই দিনকে আমরা হাইকোর্টে ছিলাম। তো হাইকোর্ট রায়ের পরে আমরা একসাথে, আমার মনে হয় আপনি, তারপর এই যে আমাদের বিপ্লব বিকাশ দা, তারপর আমিন ভাই সহ আমরা কিন্তু এই জাতীয় পার্টির অফিসের পাশে ওখানে এসে লাঞ্চও করি। তো আমাদের মধ্যে একটা সম্ভাবনা তখনই ছিল, উচ্ছ্বাস ছিল যে আমরা আবার বিজনেসে যাব। তো এর মাঝখানে আমাদের কিছু বাধা বা বিভিন্ন ধরনের প্রতিকূলতার মাঝে আমরা বিজনেস করতে পারি নাই। 5 তারিখে বাংলাদেশে আমরা সকলেই জানি একটি ফ্যাসিস্ট সরকার আমাদের এই ডেস্টিনি, মানে যে একটি 45 লক্ষ মানুষের প্রতিষ্ঠানকে ধ্বংস করার যে পরিকল্পনাকারী যারা ছিল ব্যাক হ্যান্ডে, হয়তো আমরা অনেকেই জানি না। এটা 5 তারিখের পরে আমরা আস্তে আস্তে সবাই আমরা জানতেছি। সেই স্বৈরাচারী সরকার যখন পতন হয় 5 তারিখের পরে, তখন থেকে আমরা, আমিন ভাই সহ আশরাফুল আমিন ভাইয়ের সাথে আমরা যোগাযোগ করে এই বৈষম্যহীন কর্মসংস্থান প্রয়োজনে ডেস্টিনি, এই স্লোগানে আমরা সকলেই একত্রিত হয়ে আমরা মিটিং করে এই বিজনেস করার পরিকল্পনা গ্রহণ করে আশরাফ ভাই। তো তখন আমার ওই মুহূর্তে আমার কাছে মনের একটা মানে ভাব এইভাবেই প্রকাশ আমি করতে চাই যে মনে হলো যে স্বৈরাচারী সরকার যেভাবে এই দেশ থেকে বিতাড়িত হয়ে গেছে, আমরা আমাদের প্রাণের কোম্পানি আমরা আবারও ফিরে ফিরে পেতে যাচ্ছি, সেরকম একটি আমার ভাব প্রকাশ হয়েছে। তো আমি ব্যক্তিগতভাবে আমাদের সম্মানিত এখন যিনি প্রধান সমন্বয়ক আছে জনাব আশরাফুল আমিন, ওনাকে স্পেশালি থ্যাঙ্ক জানাই ওনার এই দায়িত্ব নেওয়ার জন্য। আমি সম্ভাবনা এতটুকুই বলবো, 45 লক্ষ মানুষের প্রাণের কোম্পানি ডেস্টিনি, এই এই কোম্পানি মানুষ এতটাই ভালোবাসে, এতটাই এই কোম্পানির উপরে বিশ্বাস আছে। আজকে 45 বছর ধরে, 45 লক্ষ লোক দীর্ঘ 12টি বছর ধরে তারা ধৈর্য এবং অপেক্ষা করে আসছে। আমাদের যে কোনো একটি নতুন মেসেজের জন্য তারা
মানে অপেক্ষায় থাকে আমরা কখন তাদেরকে এই মেসেজটা দেবো, মুখিয়ে থাকে আর কি। মুখিয়ে থাকে। আমার যত ডিস্ট্রিবিউটার আছে তারা এত উচ্ছ্বাসিত, মানে অনেকে আছে কথা বললে চোখের পানি ফেলে তারা কান্না করে দেয়, এরকম একটি অবস্থা যে আমরা কি সত্যিই কি বলেন তো, সত্যিই কি ডেস্টিনি আবার আমাদের মাঝে ফিরে আসবে। মানে তারা অনেকেই এখনও বিশ্বাস করতে পারে না যে আসলে সত্যি ডেস্টিনি। অনেকেই বলে আমি কি আমার বিনিয়োগের টাকা ফেরত পাবো। আমি বলছি অবশ্যই পাবেন। একটু ছোট করে যদি মিস্টার কামরুজ্জামান আপনার কাছে জানতে চাই আমরা, যে আমাদের 4টা প্রজেক্টে বিশেষ করে বিনিয়োগ ছিল। ট্রি প্লান্টেশন, ডিটিপিএল যেটা, মাল্টিপারপাস, ডিএমসিএসএল এবং আমাদের আইএনডিপি, ডিআইবিসি, 4টা প্রজেক্টে বিশেষ ইনভেস্টমেন্ট ছিল আমাদের বিনিয়োগকারীদের। সেক্ষেত্রে এই বোর্ডকে হাইকোর্ট যে অর্ডার দিয়েছে, রায় দিয়েছে, সেখানে কিছু নির্দেশনা আছে, সেখানে বিনিয়োগ ফেরত দেওয়ার কথাও বলা হয়েছে, স্টেক হোল্ডারদের স্বার্থ সুরক্ষার কথা বলা হয়েছে। সেটাকে আপনি কিভাবে দেখছেন? এই বিষয়টা অবশ্যই আমাদের বিষয়টা যেহেতু আদালত পর্যন্ত চলে গেছে, তো আমি বিশ্বাস করি ডেস্টিনির যে সম্পদ বর্তমানে আমাদের আছে, এই সম্পত্তি মানে যে জায়গায় এসে দাঁড়ায়, এবং আমরা যদি দুদকের হিসাবও দেখি এবং আমাদের বর্তমান দেশীয় অবস্থানও দেখি, তাহলে আমাদের কম বেশি প্রায় 15,000 কোটি টাকার সম্পত্তি বা এর থেকে আরও বেশি সম্পত্তি আমাদের আছে। তো সেই ক্ষেত্রে আমাদের দায় মাত্র 2800 কোটি টাকা। তো এটা আমরা নিঃসন্দেহে বলতে পারি, আমরা যদি এই এই সম্পত্তি বা এই সম্ভাবনাটাকে কাজে লাগিয়ে আমরা যদি সামনের দিকে ব্যবসাটা শুরু করতে পারি, তাহলে প্রত্যেক বিনিয়োগকারী লাভসহ টাকা তাদেরকে দেওয়া সম্ভব। যদি আমাদের এই 15,000 কোটি টাকার সম্পত্তিকে আমাদের কাজে লাগাতে হবে, ঠিক আছে। আমি সবসময় বলবো আমাদের ব্যবসাটাকে চালু করতে হবে। ব্যবসাটা চালু করলে আমাদের সকল সম্পত্তি, সকল সম্ভাবনা আমাদের নিজেদের কন্ট্রোলে চলে আসবে। আর যদি আমাদের কন্ট্রোলে চলে আসে, তাহলে আমাদের সকল বিনিয়োগকারীর লাভসহ বিনিয়োগ দেওয়া সম্ভব, আমি এটা মনে করি। এই ক্ষেত্রে যারা ম্যানেজমেন্টের দায়িত্বে, আমরা ডেস্টিনির স্টেক হোল্ডার, আমরা পিএইচডি ডেস্টিনির মার্কেটিং পার্টে আছি, আমরা শুধু মার্কেটিংটা করি। কিন্তু যারা দায়িত্বে থাকে তাদের এখানে সততা এবং তাদের স্বচ্ছতা, জবাবদিহিতা যদি থাকে, তাহলে আমি মনে করি এই 45 লক্ষ মানুষের কল্যাণই হবে। এবং আমি আরেকটা কথা বলি, বাংলাদেশে বর্তমানে ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা হিসাবে আছে, ওনার যে চিন্তাধারা, এবং আপনি যদি সার্বিক দিক বিবেচনা করেন, আমাদের দেশে কখনোই সরকারি চাকরির মাধ্যমে দেশের বেকারত্ব দূর করা সম্ভব না। এখন ছিনতাই, চুরি, বিভিন্ন ধরনের অকারেন্স কিন্তু সমাজের মধ্যে ঘটতেছে। তো আমি এই ভিডিওর মাধ্যমে আমি বলবো যে যারা রাষ্ট্রের দায়িত্বে আছেন, ডেস্টিনি যদি পুনরায় উজ্জীবিত হয়ে আবার যদি কাজ শুরু করে, তাহলে আমি মনে করি এখানে বিশাল একটি কর্মসংস্থান হবে এবং মানুষ কর্মের মধ্যে চলে আসবে। দেশের সকল মানে এই ধরনের বিশৃঙ্খলা যা আছে সব কিছু সমাধান হয়ে যাবে। একমাত্র ডেস্টিনি পারে এই বাংলাদেশের যে কর্মসংস্থানের যে একটা তৈরির সৃষ্টি করার একটি প্ল্যাটফর্ম হতে পারে এই ডেস্টিনি। আমাদের একটু ভিন্ন প্রসঙ্গে যেতে হচ্ছে মিস্টার কামরুজ্জামান। আমরা জানতে চাচ্ছি যে আমাদের এই বিনিয়োগকারী যারা আছে তারা একটা অভিযোগও করেনি। বাংলাদেশ ব্যাংকের একটা উড়ো চিঠির উপরে নির্ভর করে ডেস্টিনির আজকের এই অবস্থা, আইনের বেড়াজালে। এবং সেখানে আমাদের কারারুদ্ধ ডেস্টিনির শীর্ষ 2 কর্মকর্তা, জনাব আলহাজ মোহাম্মদ হোসাইন, জনাব মোহাম্মদ রফিকুল আমিন, এবং বিভিন্ন জায়গায় এখনও ঘুরে বেড়াচ্ছেন আমাদের সাবেক মার্কেটিং এবং ডিএমডি আমাদের জনাব গোফরানুল হক, জনাব মেজবাহউদ্দিন স্বপন, জনাব সাইদুর রহমান, আরও অন্যান্য পরিচালকরা। এখন বর্তমান এই পরিবর্তিত প্রেক্ষাপটে রাষ্ট্রের আপনি তাদের এই আইনি ঝামেলা থেকে মুক্তির পথ আপনি কিভাবে দেখছেন? আমি যদি বলি যে আসলে আমাদের বিরুদ্ধে যে অভিযোগ, ডেস্টিনির বিরুদ্ধে যে অভিযোগ করা মানে অভিযোগ আছে, সে অভিযোগটাই তো ভিত্তিহীন। কিসের কারণে আসছে? ডেস্টিনি 2000 লিমিটেড একটি বিশাল কর্মসংস্থান, এবং এর যে 12 সালের যে অবস্থান ছিল, এইটা কিছু মানুষের চোখে পড়ে গেছে। এবং এটা
আমরা এখন বা আমরা অনেকেই হয়তো জানতে শুরু করতেছি যে জনাব তারেক সিদ্দিকী যে ভদ্রলোক ছিল এই সেনা কর্মকর্তা, ওনার মাধ্যমেই এই ডেস্টিনির পতন শুরু হয় এবং উনিই ছিল ব্যাক হ্যান্ডের একজন কুশীলব। বা এবং পরবর্তীতে আমরা সবাই জানি যে উনি প্রধানমন্ত্রীর বিশেষ প্রতিরক্ষা সহকারী হিসাবে উনি দায়িত্ব পালন উপদেষ্টা হিসাবে ছিল। তো সেই ক্ষেত্রে ডেস্টিনির আমি বলবো যে আমাদের বিরুদ্ধে মামলাটাই ছিল ভিত্তিহীন। যদি সঠিকভাবে তদন্ত করা হয় তাহলে দেখা যাবে এই ডেস্টিনিকে যে ক্ষতি করা হয়েছে সেখানে 1,000 কোটি টাকার মামলা করা সম্ভব, যারা এই ক্ষতির পিছনে যাদের দায় আছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো বর্তমানে সরকার অবশ্যই এখানে জনগণের সরকার, দেশের মানুষের সরকার, যেহেতু এই প্রতিষ্ঠানের সাথে 45 লক্ষ মানুষের কর্মসংস্থানের সম্পৃক্ত, সেই কারণে রাষ্ট্রের উচিত হবে এই বিষয়টা খুব গুরুত্ব সহকারে এটা বিবেচনায় আনা। আমাদের দর্শকদের জ্ঞাতার্থে, দর্শকদের উদ্দেশ্যে জানানোর জন্য আমরা একটা মেসেজ দিতে চাচ্ছি আপনার সাথে একটু শেয়ার আর কি। সেটা আমাদের বর্তমান বোর্ডে যারা আছে 3 জন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর, আর আমাদের এইখানকার শেয়ার হোল্ডিং পরিচালক যারা, এই মিলিয়ে আমাদের একটা বোর্ড। এই বোর্ডের মাননীয় চেয়ারম্যান ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া, বোর্ড চেয়ারম্যান আছেন আহমেদ মুশফিক আনাম, আছেন আমাদের জনাব ইকবাল জামান একজন ব্যবসায়ী, এবং আমাদের টিমের লোকজন আছে এখানে ইনভলভ। জনাব জাকির হোসেন কিসলু, সে একজন নেটওয়ার্কার কাম পিএইচডি। আছেন আমাদের জনাব বিপ্লব বিকাশশীল, আমাদের ডাবল ডায়মন্ড এবং নেটওয়ার্কার এবং আমাদের সাইফুল আলম রতন, সে একজন ডায়মন্ড এক্সিকিউটিভ ডেস্টিনি নেটওয়ার্কার, সে ওই বোর্ডে আছে। জনাব কামরুল হাসান পিএইচডি, জনাব শাহজাদ আল মাহমুদ পিএইচডি, জনাব সৈয়দ ইকবাল পিএইচডি, ইকবাল কাদেরি আর কি আমাদের আছেন, আমাদের হোসেন আজাদ আছেন, আমাদের জনাব লিটন ভাই, এরকম করে আছেন আমাদের সামনুল হাসান শামীম। এই পরিচালকরা আমাদের এই কার্যক্রমটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এক্ষেত্রে আপনার এই বোর্ডের উপরে আস্থা কি? নেটওয়ার্কার, শেয়ার হোল্ডার, পিএইচডি, এই মিলিয়ে একটা কম্বিনেশনের একটা দারুণ বোর্ড। এই বোর্ডের উপরে আপনার আস্থাটা কেমন এখন? আমার আস্থা এই জায়গাতে, যেহেতু এখানে আমি ওই ঘুরে ফিরে এক কথাই বলবো যে 45 লক্ষ মানুষের একটি কর্মসংস্থান, এই দিক বিবেচনা করে মহামান্য হাইকোর্ট যে সম্মানিত যারা আছে এখানে বোর্ড মেম্বার, ইকবাল জামান, মুশফিক আনাম, তারপর প্রশান্ত বড়ুয়া, এরা অবশ্যই দক্ষ যার জায়গা থেকে। হয়তোবা তারা নেটওয়ার্ক মার্কেটিং সম্বন্ধে বা ডেস্টিনি প্ল্যাটফর্মের সম্বন্ধে অবগত না, কিন্তু আমরা যারা নেটওয়ার্কের সাথে সম্পৃক্ত তারা যদি তাদের সাথে সুন্দরভাবে কমিউনিকেট করে তাহলে আমার বিশ্বাস তারা অবশ্যই ভালো করতে পারবে, কারণ যেহেতু তারা অভিজ্ঞ যার অবস্থান থেকে। আর আমাদের বোর্ড মেম্বার যারা আছে, আমাদের বোর্ডে যারা আছে, তারা প্রত্যেকেই নেটওয়ার্কার এবং পক্ষান্তরে তারাই আবার এই কোম্পানির শেয়ার হোল্ডার প্লাস তারা বোর্ড মেম্বার। তো আমি বিশ্বাস করি তারা যদি সত্যিকার অর্থে এই বোর্ডের সাথে সম্পৃক্ত থেকে তারা যদি কাজটাকে এগিয়ে নিয়ে যায় তাহলে এখানে ভালো কিছু করা সম্ভব। আর যারা আপনি যাদের নাম বলছেন, জাকির হোসেন কিসলু ভাই, আমাদের বাদও পড়তে পারে প্রিয় দর্শক, আমরা এগুলা কারেকশন দিব আবার আগামীতে আপনাদেরকে। এক্ষেত্রে আপনাকে ছোট করে একটু জানতে চাচ্ছি যে আমি বিশেষ করে এখানে তাহলে এখানে যারাই আছে তারা আমার দেখা সেই 2018 সালের তলবি সভার মাধ্যমে যে 20 সালে যে তলবি সভা হয় সেই সময় থেকেই তারা কিন্তু এখন আজ অব্দি আছে। তাহলে আমরা বিশ্বাস রাখতেই পারি যে তারা এই ডেস্টিনিকে ভালোবাসে এবং ডেস্টিনির জন্য তারা নিবেদিত প্রাণ। আমাদের ডেস্টিনি সেলস ট্রেনিং সেন্টারের সাবেক সিইও এবং আমাদের ডেস্টিনি গ্রুপের এই আন্দোলন সংগ্রামের সময় আমাদের এমডি সাহেব, চেয়ারম্যান সাহেব গ্রেপ্তার হওয়ার পরে বা তারা জেলে যাওয়ার পরে, কারা অন্তরীণ হওয়ার পরে, যারা আশরাফুল আমিন ডেপুটি ডিরেক্টর ছিল আমাদের ডেস্টিনির, সে এখন দায়িত্ব পালন করছে, মানে বোর্ড অথরাইজ, সে এখন ডেস্টিনির ব্যবস্থাপনা সমন্বয়ক। এবং
সে এখন কার্যক্রম এগিয়ে নেওয়ার জন্য দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। এক্ষেত্রে আশরাফুল আমিনের উপরে আপনার আস্থা কেমন? আমার আস্থা এই জায়গাতেই যে আশরাফুল আমিন অবশ্যই একজন দক্ষ নেটওয়ার্কার, ডিএসটিসির সম্মানিত সিও ছিল তৎকালীন। এবং আমরা জানি যে ডেস্টিনির এই এই বিশাল একটা কর্মযোগ্যর পিছনে ডেস্টিনি সেলস ট্রেনিং সেন্টারের বড় একটা বিশেষ ভূমিকা ছিল। আর ৪৫ লক্ষ মানুষ এই ট্রেনিংয়ের মাধ্যমেই আজ অব্দি দীর্ঘ ১২ বছর যাবৎ তারা মানে এই তাদের এত অর্থ টাকা এই কোম্পানি থাকা সত্ত্বেও তারা কোনো ধরনের বিশৃঙ্খলা করেনি। এটার পিছনে একমাত্র একটা কারণ ছিল আমাদের সুসংগঠিত কি ছিল, ট্রেনিং ছিল এবং প্রশিক্ষণ ছিল। মজার এই ব্যাপার কারণে আপনাকে কিন্তু আমাদের এই জিনিসটা ঘটে এখানে যে আমাদের যে শেয়ার হোল্ডার পরিচালক এখন আমাদের বোর্ডে আছে, তারা কিন্তু এই মামলার বাহিরে, সকল মামলার বাহিরে বিদায় ফ্রেশ লোক বিদায় তাদেরকে হাইকোর্ট কিন্তু এই বোর্ডে অন্তর্ভুক্ত করেছে। এক্ষেত্রে আমরা তাদের উপর একটা আস্থা রাখতে পারি যে যাদের অনিয়ম দুর্নীতি ওরকম ছিল না বিদায় মাননীয় হাইকোর্ট তাদেরকে এই বোর্ডে অন্তর্ভুক্ত করেছে এবং তাদেরই অথরাইজ পার্সন এখন জনাব আশরাফুল আমিন। সেক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে ডিন ভেরিফিকেশন করা শুরু করেছে। এক্ষেত্রে আপনি কি ইউজার অ্যাডমিন নিয়েছেন কিনা? আমি ইউজার অ্যাডমিন অলরেডি আমার আছে এবং আমার টিমেও যারা পিএইচডি আছে আমার সাতজনকে আমি পিএইচডি কি ইউজার আইডি অলরেডি দিয়ে দিছি এবং আমার কয়েকজন এক্সিকিউটিভদেরকেও আমি ইউজার আইডি দিয়ে দিছি। তারা নিয়মিত প্রতিদিনই ৪-৫ জন করে তারা অলরেডি ডিন ভেরিফিকেশন করতেছে। তা আমি এই প্রক্রিয়ার মধ্যেই আছি এবং ভবিষ্যতে ডেস্টিনির সকল প্রক্রিয়ার সাথেই আপনার টিমের জন্য কি মেসেজ? আপনারা সকলেই, আমাদের সময় স্বল্পতার কারণে আপনাকে দ্রুত আর কি অ্যানসার দিতে হচ্ছে, টিমের জন্য আপনার কি মেসেজ? আমার টিমের জন্য মেসেজ হয়েছে, আপনারা যারা এই ডেস্টিনি নেটওয়ার্ক সিস্টেমের সাথে ছিলেন আপনারা ডিন ভেরিফিকেশন করেন। আপনারা যে ডিন অ্যাক্টিভেশনের জন্য যে আমাদের সার্ভিস চার্জ নির্ধারণ করা হয়েছে ১,০০০ টাকা, ৯৯৯ টাকা, এটা আপনারা ব্যাংকে জমা দিয়ে আপনারা ডিন অ্যাক্টিভেশনের আপনার মাধ্যমে আমাদের আগামী ৩০ তারিখের আমরা যেটা জানতে পারছি গতকালকার মিটিংয়ে যে ৩০ তারিখ পরীক্ষামূলক যে আমাদের সেলস জেনারেট হতে যাচ্ছে, আপনারা সেখানে অংশগ্রহণ করবেন এই প্রত্যাশা রাখি। এবং ৫ই জানুয়ারি আমাদের যে সেই মহানন্দক্ষণ আমাদের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিক, সেখানে যেন আমরা আমাদের সেই বিজয়টা আমরা দেখতে পাই এই মাহাতাব সেন্টার, আলিট সেন্টার, এখানে যে লোকারণ্য থাকতো ডেস্টিনির ৪৫ লক্ষ লোকের কর্মযজ্ঞের একটা মূল ঠিকানা, সেখানে ২০১৬ সালের পরে অনেককেই আমরা দেখতে পাই না। এটা ভুতুরে একটা পরিবেশ ছিল মাহাতাব সেন্টার, আলিট সেন্টার। সেখানে আমরা দেখতে পেলাম যে কিছু পিএইচডি, কিছু ডায়মন্ড, কিছু এক্সিকিউটিভ, এদের সমন্বয়ে এই তলবি সভার আয়োজন। হ্যাঁ, সেক্ষেত্রে তাদের উপরে আপনার কিছু ত্যাগী পিএইচডি আছে, ডায়মন্ড আছে, তাদের সম্পর্কে আপনার মন্তব্য? আমার মন্তব্য হয়েছে এতটুকুই যে ডেস্টিনি মানে একটি গ্রুপ। আমি এই ডেস্টিনির ৪৫ লক্ষ মানুষের সফলতার জন্য আমি কোনো বিবাদ সৃষ্টি করতে চাই না, কিন্তু প্রেক্ষাপট অনুযায়ী আমি বলতে চাই ওই সময় একটি গ্রুপ যখন ডেস্টিনিটাকে কনভার্ট করে একটি ভিন্ন ট্র্যাকে তারা নিয়ে যাইতে চাইছে, তো তখন আমার কাছে খুব খারাপ লাগছে। আমার কিছু ডাউনলাইন আমাকে এসে বলতো যে এইটা করেন ওইটা করেন, তো তখন দেখতাম যে ট্যাগটা ভিন্ন। তখন আমি তাদেরকে বলতাম যে আমি ডেস্টিনির ডিস্ট্রিবিউটর, আমি যা কিছু করব ডেস্টিনির মাধ্যমেই করব। তো এই ক্ষেত্রে বলবো যে সেই ট্রেনটা থেকে আজকে ডেস্টিনির নবজাগরণ আসার পিছনে আমি মনে করি আমাদের কিছু বড় ভাইরা যারা ডেস্টিনির পিএইচডি হিসাবে আপনারা সকলেই চেনেন, আমাদের আমিন ভাই, আমাদের সাইদ ভাই, আমাদের অসীম ভাই, আমাদের বোরহান ভাই, আমাদের হিরো ভাই, আসাদ ভাই, আমি নিজেও ছিলাম। তো এই এই যারা আছে এই পিএইচডি সহ আরও যাদের নাম এখানে আসে নাই, তাদের প্রচেষ্টার মাধ্যমেই কিন্তু আজকের এই ডেস্টিনি আমরা দেখতে পাচ্ছি। কারণ এই লোকগুলো যদি এই আলিস সেন্টার পাহারা না দিত তাহলে কখনোই আজকের এই ডেস্টিনি আমরা পাইতাম না। এবং আপনি বিশ্বাস করবেন, আমার দেখা যে যেই লোকগুলা এই ডেস্টিনির এই সেন্ট্রাল পিএইচডি ফোরামের সাথে এখন যারা আছে, এই লোকগুলা কতটুকু নিঃস্বার্থভাবে, কোনো স্বার্থ ছাড়া নিঃস্বার্থভাবে এরা এই ডেস্টিনির যুদ্ধে
তারা সম্পৃক্ত ছিল। তারা অনেকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক গ্রেপ্তারও তাদেরকে হইতে হয়েছে, তাদের থানা পর্যন্ত তাদের যাইতে হয়েছে। তো আমি বলবো আসলেই কোনো একটা বৃহৎ অর্জন করতে হলে অবশ্যই কিছু মানুষের ত্যাগ থাকতে হয়। তো আমি মনে করি যারা এই কাজটা করছে তাদের এই ত্যাগের বিনিময়ে হয়তো ৪৫ লক্ষ মানুষের স্বার্থ সুরক্ষা সম্ভব হবে। সকল পরিশেষে আমি বলবো ডেস্টিনির ৪৫ লক্ষ মানুষের কল্যাণে ডেস্টিনি এগিয়ে আসুক, বাংলাদেশের একমাত্র কোম্পানি হয়ে হোক ডেস্টিনি, এবং বাংলাদেশে নেটওয়ার্কের নব জাগরণ হিসাবে কাজ করবে ডেস্টিনি, এটাই আমার প্রত্যাশা। শেষ প্রশ্ন, সপ্তাহে ১২,৬০০ টাকা ছিল তৎকালীন ২০১২ সালের ডেস্টিনির ঝামেলা হওয়ার আগ পর্যন্ত, মাসে ৫০,৪০০। এখন দেখতে পেলাম আমরা সপ্তাহে মাসে ১,৮০,০০০ টাকা ইনকামের সুযোগ রয়েছে। সেই কথা যদি বলতে হয় তাহলে তো সেটাকে ওই আপনি সময় কিভাবে দেখছেন? আমার একটা সাইডে প্রতি সপ্তাহে ৪০০-৫০০ করে পরম পড়তো, তাহলে মানে অনেক হাজার পিভি আমার কিন্তু এক সাইডে ফ্ল্যাশিং হয়ে যেত। তো আমি বিশ্বাস করি এখন যে মার্কেটিং প্ল্যান, এখানে যে রয়্যালিটি, বিশেষ করে এক্সিকিউটিভ থেকে যারা স্টার থাকবে প্রত্যেকের জন্য বিশাল বিশাল অপরচুনিটি থাকবে, এবং প্রতি ডেইলি কমিশন আছে, সাপ্তাহিক কমিশন আছে, ১৫ দিনের কমিশন আছে, মাসিক কমিশন আছে, তারপরে ৩ মাস অন্তর অন্তরে কমিশন আছে। আমি মনে করি এই মার্কেটিং প্ল্যান যখন আমরা প্রয়োগ করব এবং আমরা যখন এখান থেকে ফিডব্যাক পাবো, তখনই আমরা এর স্বাদ, এর টেস্ট আমরা আবার কি আমরা অনুভূতি প্রকাশ করতে আমি পারবো। পুরো ট্রেনিং এর ভাষায় আপনার কাছে জানতে চাই, আবার কি আমরা ডায়মন্ড হব? ইয়েস, Yes, আমরা ডায়মন্ড হব। জনাব কামরুজ্জামান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আগামীতে আপনারা আবার যে কোনো শোতে আপনার সাথে আবার কথা হবে। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে আজকের স্টার শো থেকে বিদায় নিচ্ছি। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সাথে থাকা বেল আইকনটি ক্লিক করুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে ওয়াসিম ভাই।